এই বৈশাখের রেশ ধরে আজকের এই অনুষ্ঠান এবং বিভিন্ন দেশ যারা এখানে প্রোগ্রাম করছে বা পারফর্ম করছে তাদের খুব সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে এখনো যে বৈশাখের রেশটা যে রয়েছে বা নতুন বছরের সূচনা যে একটা শুভারম্ভের রেশ রয়েছে এটা আমার খুব ভালো লাগছে। প্রথমত আমি একটু নিজের সম্পর্কে কয়েকটা কথা বলে যাই। তিনি সঞ্চালক তিনি বললেন যে আমার দুটো কথা। এটা হচ্ছে যে পেশায় আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। পশ্চিমবঙ্গ সরকারের ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমি বিএসএমএস পাস করেছি, ইন্টার্নশিপ কমপ্লিট করে এখন আমি হাউস সার্ভিসের জন্য এগিয়ে যাচ্ছি। তো এই পড়াশোনার পাশাপাশি এই যে লেখালেখি এটা আমার কিন্তু বহু ছোটোবেলার থেকেই বলা যেতে পারে। আমি যে স্কুলে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথ বিদ্যাপীঠ, এই রবীন্দ্রনাথ বিদ্যাপীঠে প্রত্যেক বছর শিক্ষার্থী উৎসব বা ওখানে যে বার্ষিক ম্যাগাজিন যেটা প্রকাশ পেত অরুণোদয় পত্রিকা, সেই পত্রিকা লেখালেখির মধ্যে দিয়ে আমার এই লেখার সূচনা। এটা একটা কবিতা কাব্যগ্রন্থ, মোটামুটি 50টা কবিতা আমার বিভিন্ন সময়, মোটামুটি এগুলো বলা যেতে পারে ক্লাস 8-9 থেকে আমি লেখা শুরু করেছি এবং এখনো অব্দি যে কবিতাগুলো লিখে যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সেই লেখাগুলোকে একত্রিত করার যে প্রয়াসটা, এই প্রয়াসটা নেওয়ার জন্য স্বপ্ন প্রকাশন এবং সৌম্যজিৎ ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। যে আমার আরেকটা কথা হচ্ছে যে এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। আমার শুধুমাত্র কবিতাই নয়, ওর সঙ্গে ভ্রমণ কাহিনী, গল্প, বিভিন্ন লেখা লিখে আমি করে থাকি। আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি একজন বাচিক শিল্পীও। আমার এই যে কবিতাটা, কবিতা খাসা খাতার থেকে একটা কবিতা আমার ইচ্ছা আছে, যদি একটু সময় পাওয়া যায় তাহলে আমি একটু আবৃত্তি করতে পারি, 2-3 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, বেশ। কবিতাটার নাম হচ্ছে লকডাউন। এই সময়টার মধ্যে দিয়ে আমরা গেছি প্রত্যেকেই, তো সেই সময় লকডাউনের মধ্যেই আমার এই কবিতাটা লেখা। কবিতার নাম লকডাউন। পরতে পরতে ইঁদুর দৌড়, শেষ কবে সময় একসাথে কাটিয়েছি মনে পড়ে কি? ব্যস্ততার সর্বোচ্চ সীমায় ছোটখাটো মুহূর্তগুলো খবরের শিরোনামেই রয়ে গেছে। দিনের পাতা রাতে ফুরিয়ে গেলেও তো অন্তর্নিহিত অনেক অর্থই যে থেকে গেছে অধরা। 1 ঘন্টার কাজের মাসে যে সমস্ত কাজ করতে কতটা পরিশ্রম এবং নিষ্ঠা তা কি জানা যেত? দিনমজুরের দিনলিপির অজানা কথা, বেসরকারি কর্মচারীদের চাকরির অতিশয় সংশয়, পরিবার ছাড়া ভিনদেশী শ্রমিকের গল্প গাথা, অন্ধকার বৃক্ষে চাপা পড়ে থাকত নিয়মবন্দির বাইরে নিজের সুপ্ত জগৎ খাই চাপা ছিল জীবনের খেলায়। ফুটে উঠবে কি আইটি সেক্টরের যে মেয়েটা গান গাইত, আজ সেটি তুলে ফেলতে পারবে ধুলোদমা তানপুরাটা। অনেকে অনেক সব প্যাশনের জিনিস কালের নিয়মে হারিয়ে গিয়েছে স্বপনের রসাতলে। সেটা নিয়েই মাথায় নাড়াচাড়া হোক, হয়তো অতীতের পাপা থেকে দুঃসাহ স্মৃতি আসবে। এখন নিউক্লিয়ার ফ্যামিলি, আত্মীয় কম, এই ফাঁকতালে হোক না একটু ভিডিও করার একটা ঘরে চেনা মানুষগুলি অচেনা সুরে আসুন না সবাই ভেসে যায় কোয়ালিটি টাইমে। ধন্যবাদ। আর এই বইটা সম্পর্কে আমি যদি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কবিতা লেখা এখনকার উঠেই গেছে। এখন চারিদিকে যেটা দেখি যে ইংলিশ মিডিয়াম বা এখনকার যে ছোটো ছোটো বাচ্চা তাদের এখন যে সব ছোটো থেকেই শেখানো হচ্ছে যে বাংলা ভাষার প্রতি একটা বিতৃষ্ণা বা পড়ে কী হবে, কোনো লাভ নেই। এই বাংলা ভাষা এবং সাহিত্য কবিতা এগুলোকে বাঁচানোর দায় আমাদেরকেই নিতে হবে। কারণ এছাড়া মনে রাখতে হবে মাতৃভাষা ছাড়া কোনো সভ্য সমাজ বা কোনো জগৎ এগিয়ে চলতে পারে না। আগে আমাদের যেমন কী হতো যে বাংলা ওই একটা উপহারের মাধ্যম হিসাবে আমরা নানা জায়গায় দিয়ে থাকতাম, কিন্তু এখন সেই স্কোপটাও অনেকটাই কম। আমার এই কবিতার বইটা
মোট 50টা কবিতা আছে, বিভিন্ন সময়ের কবিতা, এবং আশা করব আপনারা সবাই বইটা কিনবেন, পড়বেন, এবং তার সম্পূর্ণ রকম কোনো ধরনের যদি সাজেশন বা কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় বা কিছু হয় বা কোনো রকম সাজেশন দিতে হয় অবশ্যই জানাবেন। অবশ্যই এইটা একটা সমালোচনা এবং গঠনমূলক সমালোচনা হওয়া দরকার, যেটা আমাদের ভবিষ্যতে পরবর্তীকালে লেখালেখিকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। আর স্বপ্ন প্রকাশনের কর্ণধার সৌম্যজিৎ ব্যানার্জির সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, এবং আশা করি ভবিষ্যতেও আমি ওর সাথে অনেকগুলো কাজ করব, এবং আপনাদের পাশে থাকলে আমি আরও পরবর্তী সময়ে বিভিন্ন বই নিয়ে আসবো। সবাইকে নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। পড়ায় থাকুন এবং পাঠকের মধ্যে থাকুন, বই উপহার দিন এবং বই পড়তে থাকুন। লেখা এবং পড়া বাংলা সাহিত্যের এই অভ্যাস আমাদেরকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ, নমস্কার।